5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের এটি একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ 15 বছরের শাসনের পর ছাত্র জনতার কঠোর কোটা আন্দোলনের মধ্যে দিয়ে এক প্রকার ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। এই নিয়ে সারা দেশে সাধারণ মানুষ আর ছাত্রদের মধ্যে বিজয়ের উল্লাস ছড়িয়ে পড়েছে। সবার মুখে একটাই কথা, আমরা স্বাধীন। কিন্তু সত্যিই কি আমরা স্বাধীন? বাংলাদেশের এত বড় বিক্ষোভ কি শুধু ছাত্রদেরই আন্দোলন ছিল, নাকি শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পেছনে ছিল কোনো বিদেশি ষড়যন্ত্র? কে জানে, এটা হয়তো আগে থেকেই হওয়ার ছিল। তো আজ থেকে কিছু মাস আগে একটি দেশ শেখ হাসিনাকে একটি প্রতিশ্রুতি দেয় যে 2024 সালের নির্বাচনে শেখ হাসিনাকে কোনো পরিশ্রম ছাড়াই ভোটে জিতিয়ে দেবে। এর বিনিময়ে একটি কাজ করতে হবে, বাংলাদেশের সেন্ট মার্টিন আইল্যান্ড সেই দেশের নামে করে দিতে হবে, এবং সেই দেশটি ছিল যুক্তরাষ্ট্র। এরপরে শেখ হাসিনা বলে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভেঙে একটি নতুন খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ গঠন করতে চায়। কিন্তু এই সব তো ছিল আগের ব্যাপার। তবে এখানে আসল ব্যাপার হচ্ছে যে এত রক্তপাত, এত হত্যার পরও ছাত্ররা স্বৈরাচারীর ক্ষমতার সামনে মাথা নত করেনি। আর এটা ছাত্রদের জন্য খুবই একটি সাহসী পদক্ষেপ ছিল। কিন্তু এই পরিবর্তন কি আমাদের সোনার বাংলাদেশে পরিবর্তন করতে পারবে? আজকে এই বিষয়ে জানবো। বর্তমান পরিস্থিতিতে সব থেকে বড় প্রভাব ফেলেছিল ছাত্রদের এই কোটা আন্দোলনে, যেটা পরবর্তীতে ভয়ঙ্কর, তারপরে অতি ভয়ঙ্কর রূপ নেয় এবং অবশেষে স্টেপ ডাউন হাসিনা। 2018 সাল থেকেই এই মুক্তিযোদ্ধাদের 30% কোটা নিয়ে আন্দোলন শুরু হয়ে গেছিল। সেই সময় শেখ হাসিনা আন্দোলনের চাপে পড়ে কিংবা ইচ্ছা করেই শুধু মুক্তিযোদ্ধা কোটা নয় বরং সমস্ত কোটাই বাতিল করে দেয়। এরপরে সবকিছুই ঠিকঠাক হয়ে যায়। কিন্তু 5ই জুন 2024 বাংলাদেশের হাইকোর্ট সেই কোটা আবার ফিরিয়ে আনে। আর এরপরেই শুরু হয়ে যায় ছাত্রদের বিক্ষোভ। প্রথমে তো ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে দিতে হবে, কারণ বর্তমান মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধারা না, বরং চাকরি করছে তাদের নাতি নাতনিরাও। এবং এতে শেখ হাসিনা আরো কঠোর হয় এবং একের পর এক ভুল করতে থাকে। প্রথমে তো ছাত্রলীগ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়, আর এর সাথে তো পুলিশের লাঠিপিটা আর গুলি তো ছিলই। না জানি এতে কত সাধারণ শিক্ষার্থী আহত ও নিহত হয়, এবং এতে করে ছাত্রদের আন্দোলন আরো কঠোর হয়। যেই আন্দোলন খুব সহজেই মিটিয়ে ফেলা যেত সেটা সরকার আরো ভয়ঙ্কর করে তুলছিল। এরপরে পিএম শেখ হাসিনা সব থেকে বড় ভুল করে বসে। তিনি বলে বসেন যে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা চাকরি করবে না তো কি রাজাকারদের নাতি নাতনিরা চাকরি করবে। আর এই বক্তব্যের ফলে শেখ হাসিনার উপর পুরো জনতা খেপে যায়। বাংলা বিক্ষোভের সব থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করে। মানুষ রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে, পুলিশের উপর হামলা শুরু করে এবং সমস্ত সরকারি অফিস নিজেদের দখলে নিতে থাকে। আসলে রাজাকার মানে বিশ্বাসঘাতক দেশদ্রোহী। এটা বাংলাদেশের যুদ্ধের সময় পরিচিত হয়। আসলে বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশের কিছু লোক পাকিস্তানের সাথে হাত মিলয় এবং বাঙালিদের উপর এরা আক্রমণ চালায়, আর এরা পরবর্তীতে রাজাকার নামে পরিচিত হয়। তো হাসিনার এই বক্তব্যের পর সবাই এটাই বুঝে নেয় যে হাসিনা সমস্ত জনতাকে রাজাকার বলেছে। আর এতে উত্তেজিত হয়ে মানুষ রাস্তায় নেমে আসে এবং স্লোগান দিতে থাকে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কিন্তু এরপরও সরকার ভুল করতেই থাকে। এই আন্দোলনকারীদের উপর গুলি করা, লাঠিচার্জ, ইন্টারনেট বন্ধ, রাস্তায় দাঁড় করিয়ে মোবাইল চেকিং, আরো অনেক কিছু। এরপরে ঠিক এর কিছুদিন পর সুপ্রিম কোর্টের রায় চলে আসে, যেখানে বলা হয় ঠিক আছে আমরা রিজার্ভেশন তুলে নেব। কিন্তু তার সত্ত্বেও বিক্ষোভ থেমে থাকার বদলে উল্টে আরো ভয়ঙ্কর হতে থাকে। এবং আশ্চর্যজনক বিষয় হলো আন্দোলন ছিল কোটা সংস্কার নিয়ে, আর হঠাৎ সেটা রাজনৈতিক রূপ নিয়ে নেয়। স্টেপ ডাউন হাসিনা। শেষ পর্যন্ত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। প্রধানত এটাকে ছাত্র আন্দোলন হিসেবেই ধরা হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলা হচ্ছে যে যত তাড়াতাড়ি বাংলাদেশের সরকার পতন হয়েছে হতে পারে এতে কোনো বিদেশি শক্তির ষড়যন্ত্র ছিল। আর এটাই সব থেকে বড় চিন্তার কারণ। আর যদি সত্যি এর পেছনে কোনো বিদেশি শক্তি থাকে তাহলে সেটা আমাদের জন্য একটা কালো অধ্যায় শুরু করবে। কিন্তু এটা কিন্তু এখনো প্রমাণ হয়নি যে এর পেছনে আমেরিকায় থাকতে পারে। শুধুমাত্র কিছু ঘটনা থেকে অনুমান করা হচ্ছে যে প্রথমত বাইডেন কখনো শেখ হাসিনা সরকারের পক্ষে ছিল না, আর এর শাসন ব্যবস্থার উপর এরা বারবার আঙুল তুলেছে। কখনো র্যাবের উপর নিষেধাজ্ঞা জারি, আবার কখনো শেখ হাসিনার দলের উপর ভিসা নিয়ে বিধিনিষেধ। একবার তো শেখ হাসিনা বলেছিলেন যে একটি শক্তিশালী দেশ চায় না যে তিনি ক্ষমতায় থাকুক। আর আমেরিকা এমন আগে বহু দেশের সাথে করেছে। তারা নিউজ ছড়ায় যে আপনার দেশে স্বৈরাচার এসেছে, বর্তমান সরকার তিনি একজন স্বৈরাশাসক, গণতন্ত্র হুমকির মুখে। এমন ভাবে প্রচালনা চালিয়ে আমেরিকা যে কোনো দেশকে ধ্বংস করে দিতে পারে, যেমন লেবানন, ইরাক, ইরান, মিশর, সিরিয়া এর উদাহরণ। এই দেশগুলো যা সম্পূর্ণরূপে ইউএস এর ব্যাক এন্ড কল হিসেবে কাজ করবে। আর এমন সেম ঘটনা ভারতেও দেখা যাচ্ছে। কৃষকদের বিক্ষোভ যা 4 বছর ধরে চলছে, মণিপুরের সহিংসতা এখনো চলছে, এনআরসি প্রতিবাদও বারবার চেষ্টা করা হচ্ছে অস্থিরতা আনতে, কিন্তু উত্তর পূর্ব টার্গেট না করার কারণ কি? আসলে ইউএসএ খুব ভালোভাবে জানে যে এই এলাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আর খ্রিস্টান জনসংখ্যা এখানে সংখ্যাগরিষ্ঠ। এছাড়াও স্টেট অফ মালাকার জন্য এটি যথেষ্ট কৌশলগত সুবিধার পয়েন্ট। তাই ভারতের উত্তর পূর্ব এবং বাংলাদেশের পুরো অঞ্চল এদের টার্গেট। কিন্তু এখানে প্রশ্ন হলো ইউএসএ কেন এত পরিশ্রম করছে? কেন ইউএস এর বাংলাদেশের মতন দেশ দরকার এবং ভারত থেকেই বা কি চাই? আসলে মালাকা স্টেট কেন এত গুরুত্বপূর্ণ?
তো শুরুতেই আমি যে সেন্ট মার্টিন দ্বীপ সম্পর্কে বলেছিলাম, ওই আইল্যান্ডে নিজেদের ঘাঁটি বানাতে চাই যুক্তরাষ্ট্র। কিন্তু এই দ্বীপের পেছনে পড়ার কারণ কি? যদি এর কোনো কৌশলগত অবস্থান থাকে তাহলে সেটা কি? দেখো, যদি গ্লোবাল ডাইনামিক দেখা হয় তাহলে কয়েক দশক আগে সবার চোখ ছিল মধ্যপ্রাচ্যের দিকে। তেল আবিষ্কারের পর থেকে এই অঞ্চলটি বেশ মূল্যবান হয়ে ওঠে, আর এই জন্যই পশ্চিমারা অর্থনীতিতে দ্রুত ডেভেলপ হচ্ছিল শুধুমাত্র তেলের জন্য। আর এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু ইউরোপের দেশের সাথে মিলে সেখানকার সরকারগুলোকে দুর্নীতিগ্রস্ত করে ফেলে এবং সেই সব দেশগুলোকে অনেক শোষণ করে, আর এমন ভাবে শোষণ করেছিল যা আমরা এখনো মধ্যপ্রাচ্যের অনেক দেশে দেখতে পাই। সেই সময় যুক্তরাষ্ট্র এইসব দেশের তেল নিজের দেশে নিয়ে যে প্রসেস করে চড়া দামে বিক্রি করত, আর সেই সব দেশগুলোকে গরিব বানিয়ে ছেড়ে দেয়। এরা অনেক দেশে সেখানকার মানুষকে বিভ্রান্ত, দরিদ্র, নিরক্ষ করে রেখেছিল, যা আজও তাদের অবস্থা একই রকম। কিন্তু আজ তাদের তেলের জোরেই ইউএস ডলার আজ বিশ্বের সব থেকে ধনী কারেন্সিতে পরিণত হয়েছে। এবং আজকের সময় ইউএসএ আমাদের কাছে এটাই চাই, ভারত মহাসাগর রিজন। এই যে এরিয়াটা আপনি দেখছেন, এটাকে মেলাকা স্ট্রেট বলে, যেখান থেকে সারা বিশ্বের 60% বাণিজ্য চলে। অর্থাৎ যেই দেশ এই রিজন কন্ট্রোল করবে সেই দেশ সারা বিশ্বকে কন্ট্রোল করবে, এবং যুক্তরাষ্ট্র এটাই চাই। দেখো, যে কোনো দেশ তার শত্রুকে যদি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে তাহলে তার জিত নিশ্চিত। আর এই পয়েন্ট সেখানে যেখানে পুরো পৃথিবীর 60% বাণিজ্য হয়ে থাকে। আর এখানে যদি ইউএস এর কন্ট্রোল চলে আসে তাহলে তার মানে এটাই হবে যে কালকে ইউএস যে কোনো দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে নিজেদের সত্য বলে চাপিয়ে দেবে এবং ভূ রাজনৈতিক আলোচনায় অংশ নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের সুবিধা নিতে শুরু করবে। কিন্তু আপনি যদি এই অঞ্চলটিকে জুম আউট করে দেখেন তাহলে এর সব থেকে বড় কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়ার, আর তার সাথে অন্যান্য দেশও রয়েছে। কিন্তু ইউএসএ যদি সেন্ট মার্টিন আইল্যান্ডে নিজেদের সামরিক ঘাঁটি তৈরি করতে পারে তাহলে তারা এই সমুদ্র সীমাকে কন্ট্রোল করতে পারবে। তার সাথে ইন্ডিয়া ও চায়নার সামরিক খাতের উপর খুব কাছ থেকে কড়াভাবে নজরদারি করতে পারবে। তবে চায়না ও ইন্ডিয়া কখনোই সেই চাইবে না যে ইউএসএ এখানে এসে ঘাঁটি তৈরি করুক। তো সব কথার একটাই কথা, ইউএস এর ইতিহাস ঘাটলে দেখা যায় যুক্তরাষ্ট্র যেই দেশের উপর ইন্টারেস্ট দেখায় সেই দেশের সরকারের মোস্টানো শুরু করে যাতে সেই দেশ তাদের কন্ট্রোলে চলে আসে। আর সরকার যদি রাজি না হয় তাহলে তাদের কাছে পরবর্তী বিকল্প এটাই থাকে যে সরকারকে পতন করা, এবং তাদের যা চাই সেটা যেন তারা পেয়ে যায়। আর এটার উদাহরণ হিসেবে আপনি পাকিস্তানকে দেখুন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার পর ইমরান খানের কি অবস্থাটা নাই হয়েছে। তার দলের এখন অস্তিত্ব পর্যন্ত নেই, আর সে এখন জেল খাটছে। ইউএসএ এর আগেও অনেক দেশের সরকারের পতন ঘটিয়েছে, আর ইউএস এর সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো ছিল না। তাই হতে পারে এটা ইউএস এর চাল, আবার নাও হতে পারে। আমি কখনো চাইবো না যে এই ধারণা সত্যি হোক। এত মানুষের আন্দোলন, এত মানুষের হত্যা, কত মানুষের কান্না, এগুলো যেন কোনো বিদেশি শত্রুর চাল না হয়। আমাদের দেশে যেন প্রকৃত অর্থে দুর্নীতি থেকে, স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পায়। আর আমি জানি এটা হবেই। কিন্তু 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে দোকানপাট লুটপাট করা হচ্ছে, শাসন ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, পুলিশরা থানা ছেড়ে পালাচ্ছে, আর হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, লুটপাট করা হচ্ছে, মন্দিরে আগুন লাগানো হচ্ছে, আরো অনেক কিছু করা হচ্ছে। রাস্তায় ট্রাফিক পুলিশ নেই, আর সেই ছাত্ররাই ট্রাফিক সামলাচ্ছে, তারা রাস্তা পরিষ্কার করছে, তারা দেশ গড়ার দাবি করছে। আর এটা আমাদের জন্য গর্বের বিষয়। এখন যত তাড়াতাড়ি সম্ভব আইনি ব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে, এবং যারা এসব হত্যানীলা ভাঙচুর করছে তাদেরকে উপযুক্ত শাস্তি অবশ্যই দিতে হবে। এবং আমি আশা করব যে আমাদের দেশের অর্থনীতি আগের তুলনায় আরো অনেক বেশি গ্রো করবে।